ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। এর আগের ভিডিওগুলোতে মাধ্যমিক 2026-এর যে গুরুত্বপূর্ণ সাজেশন 2 নম্বরের 5 নম্বরের এবং যে গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং 2026-এর জন্য সাজেশন হিসাবে দেওয়া হয়েছে সেগুলো অলরেডি আপলোড করা হয়ে গেছে। তো আজকে যে বাকি রয়েছে যে 3 মার্কসের যে প্রশ্নগুলো মাধ্যমিক 2026-এ যেসব প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে কমন আসবেই, এমন ধরনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এই বিষয়টি তোমাদের মাথায় রাখতে হবে যে 3 নম্বরের যে প্রশ্নগুলো থাকবে প্রত্যেকটা ঘ বিভাগের অন্তর্গত এবং এখানে কিন্তু প্রশ্ন 4টি প্রশ্ন করতে হবে। 4টি প্রশ্নেই কিন্তু অথবা দেওয়া থাকবে। এক্ষেত্রে তোমরা একটা সুবিধা পেয়ে যাবে যে যদি কোনো একটা প্রশ্ন না পারো তাহলে অথবা দিয়ে যে পরের প্রশ্নটা থাকবে সেটা কিন্তু করতে পারবে। প্রথমে যে প্রশ্নটি রয়েছে, 1, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য। খুব সহজ একটি প্রশ্ন যে গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যে পার্থক্য। যখন পার্থক্য লিখতে বলবে 3 নম্বরের প্রশ্ন আসবে, 3টে পার্থক্য লিখলে কিন্তু হয়ে যাবে। কি করে? পার্থক্যের বিষয় দিয়ে কিন্তু লিখবে। যারা লিখবে অবশ্যই পার্থক্যের বিষয় দিয়ে লিখবে। এরপরে কিভাবে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ ঘটে, এটাও কিন্তু 2 অথবা 3 নম্বরে এই প্রশ্নটা আসতে পারে। আর একবার বলে দিই যে 5 নম্বরের যে প্রশ্নগুলো আমি সাজেশন দিয়েছিলাম সেখান থেকেও কিন্তু 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। আবার যে 2 নম্বর যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকেও কিন্তু 3 নম্বরের প্রশ্ন হতে পারে কিছু কিছু প্রশ্ন। সুতরাং 2, 3 এবং 5 নম্বরে যেসব প্রশ্নগুলো তোমাদের সাজেশন দিয়েছি সবটাই কিন্তু করতে হবে। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পর্ষদ নমুনা প্রশ্ন, কিভাবে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ ঘটে। এরপরে যে প্রশ্নটা রয়েছে যে নদীর মোহনায় বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশগুলি লেখো। এটা 5 নম্বরে আসতে পারে। যদি এইভাবে প্রশ্নটা আসে, সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন, তাহলে কিন্তু 3 নম্বরে আসবে। অথবা ভারতের পশ্চিম বাহিনী নদীগুলোর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, তাহলেও কিন্তু এই যে সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন, এই পয়েন্টগুলোই লিখতে হবে। আচ্ছা, এরপরে 4 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাব। এটা 5 মার্কেও আসতে পারে। এই প্রশ্নটা 5 নম্বরের হতে পারে, আবার 3 নম্বরেরও হতে পারে। এরপরে 5 নম্বরে যেটা রয়েছে, নদীর পার্বত্য প্রবাহে আই ও ভি আকৃতির হবে। এখানে আই ও ভি আকৃতির, এখানে ছুটে গেছে যে আয়ের পরে ভি, অর্থাৎ আই ও ভি আকৃতির উপত্যকা গঠিত হয়, যুক্তি সহকারে ব্যাখ্যা করো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু আসে যে কেন আই ও ভি আকৃতির হয়। তারপরে 6 নম্বর, ঝুলন্ত পতাকা কীভাবে সৃষ্টি হয়। এই ঝুলন্ত পতাকা 2, 3 মার্কের জন্য, উভয় ক্ষেত্রের জন্যই কিন্তু এটা গুরুত্বপূর্ণ। রসেমতন ও ড্রামলিন শুধু পার্থক্য নয়, এদের সংজ্ঞা এবং ছবি ভূমিরূপের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা কিন্তু করে রাখবে। রসেমতনে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য চিত্র সহ করবে। 3টা পার্থক্য দিয়ে এবং একটি চিত্র অবশ্যই দুটো দিবে পার্থক্য করার সময়, এবং পার্থক্যের বিষয় দিয়ে কিন্তু লিখতে হবে। এরপরে যে হিমবাহ উপত্যকা ইউ আকৃতির হয় কেন, এটা সাধারণ একটি প্রশ্ন যে হিমবাহ উপত্যকা কেন ইউ আকৃতির হয়ে থাকে। এরপরে নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। এরপরে পরের প্রশ্ন যেটা রয়েছে 10 নম্বর প্রশ্ন, পার্বত্য হিমবাহ মহাদেশী হিমবাহের মধ্যে পার্থক্য। এই ধরনের প্রশ্নগুলো সাধারণত আসবে না, সংজ্ঞাগুলোই আসে 2 নম্বর ক্ষেত্রে, যে মহাদেশী হিমবাহ কী, পার্বত্য হিমবাহ কী, তারপরেও করে রাখবে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আসেই, মরু সম্প্রসারণের রোধের উপায়, অর্থাৎ মরুভূমিতে সম্প্রসারিত হচ্ছে, প্রতিরোধ করার উপায়গুলি লিখো। এটা গুরুত্বপূর্ণ। অথবা আসতে পারে যে উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজে প্রাধান্য দেখা যায় কেন। এই দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য। এরপরে 13 নম্বর যেটা প্রশ্ন রয়েছে, বারখান এবং শিব বালির মধ্যে পার্থক্য, অথবা অনদৈর্ঘ্য ও তির্যক বালির মধ্যে পার্থক্য। একই রকম পার্থক্য, অবশ্যই পার্থক্যের বিষয় দিয়ে কিন্তু তোমরা লিখবে। এমনি লিখলে কিন্তু নম্বরটা পাবে না। 3টি পার্থক্যের বিষয় দিয়ে লিখলেই হবে। এরপরে বায়ুর ক্ষয় প্রক্রিয়াগুলো আলোচনা করো। সাধারণত এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা কম, অবশ্যই কিন্তু করে রাখবে। এরপরে বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের গুরুত্ব, এটা সাধারণত 2 মার্কের প্রশ্ন হওয়া উচিত, এখানে 3 নম্বরের ক্ষেত্রে চলে এসেছে, তবুও জলীয় বাষ্পের গুরুত্ব 2 অথবা 3 উভয় ক্ষেত্রে আসতে পারে। এরপরে জলীয় বাষ্প অথবা দিয়ে আছে যে জলীয় বাষ্প বায়ুমণ্ডলের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, ব্যাখ্যা করো। একই প্রশ্ন। ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য। আচ্ছা, তোমাদের যে প্রধান 6টা স্তর রয়েছে বায়ুমণ্ডলের, তার মধ্যে 2টো স্তর ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার অবশ্যই ভালো করে রাখবে। এরপরে
ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় কেন? এটা 2 নম্বরে আসতে পারে। ওজোন স্তরের গুরুত্ব বা ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় কেন? 2 নম্বরে আসতে পারে, এটা 3 নম্বরেও আসতে পারে। সাধারণত 2 মার্কেই কিন্তু এই প্রশ্নটা আসবে। এটা 3 নম্বরের ক্ষেত্রে আসার সম্ভাবনা কম, 2 নম্বরের ক্ষেত্রেই আসবে। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়। এটা 2এও আসতে পারে, 3এও আসতে পারে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, নেক্সট, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথবা মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক, এটা স্টার মার্ক দিয়ে রাখতে পারো যে এই প্রশ্নটা 2026-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে সমুদ্র বায়ু ও স্থল বায়ুর মধ্যে পার্থক্য, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 2026-এর জন্য। নেক্সট, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন? মোটামুটি পরিচলন বৃষ্টিপাত সম্পর্কে লিখো। আচ্ছা, তোমাদের 3 প্রকার বৃষ্টি আছে, এর মধ্যে পরিচলন এবং শৈলক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে যদি ডিটেলসে পড়ে রাখো তাহলে কিন্তু 5 নম্বরের প্রশ্ন করা যাবে। সেখানে 5 মার্কের প্রশ্ন এলেও করা যাবে। আলাদাভাবে আসতে পারে শৈলক্ষেপ বৃষ্টি কী, বা বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে, অনুবাদ ঢাল, প্রতিবাদ ঢাল, এগুলো কিন্তু আসতেই পারে। এরপরে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য সাধারণত আসার সম্ভাবনা খুব কম, তারপরেও করে রাখবে। পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার অধিক শক্তিশালী। আচ্ছা, পূর্ণিমার জোয়ারকে কী বলা হয়ে থাকে আর অমাবস্যার জোয়ারকে কী বলা হয়ে থাকে? এই দুটো জোয়ারই কিন্তু ভরা কোটাল বা তেজ কোটালের মধ্যে পড়ে। পূর্ণিমার জোয়ার যেটাকে প্রতিযোগ এবং অমাবস্যার জোয়ারকে সংযোগ জোয়ার বলে। এই সংযোগ জোয়ার শক্তিশালী হয় কেন? এটা কিন্তু অবশ্যই করবে। ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে 3টি পার্থক্য, এই যে ভরা জোয়ার, মরা জোয়ার, এটা অবশ্যই করবে। ভরা কোটাল হয় অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে, মরা কোটাল হয় কৃষ্ণ এবং শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। নদীতে বান আসার 3টি কারণ, এটা একবার প্রশ্ন এসেছে, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ মোটামুটি। আর প্রতিদিন একই সময় জোয়ার ভাটা হয় না কেন? এই প্রশ্নগুলো বেশ লজিক্যাল প্রশ্ন, আসতেই পারে, হয়তো আসেনি এই প্রশ্নটা, কিন্তু আসতেই পারে। এরপরে বর্জ্য পদ্ধতির প্রধান সুবিধাগুলি লেখো। বর্জ্য পদ্ধতির প্রধান সুবিধা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাথে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা, এই দুটোর মধ্যে একটা প্রশ্ন কিন্তু করবেই। এই দুটো প্রশ্ন প্লাস আরেকটা প্রশ্ন 31 নম্বর যেটা রয়েছে, বর্জ্য ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা, অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বা বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্বও আসতে পারে, যে বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব বা প্রয়োজনীয়তাগুলি লেখো। এই প্রশ্নগুলো করে রাখলে কিন্তু একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়, যেটা স্ক্র্যাবার পদ্ধতি, শুষ্ক এবং আর্দ্র স্ক্র্যাবার রয়েছে, 2 পদ্ধতি করতে হবে। এরপরে রয়েছে বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা হয়, রিডিউস যেটা, সেটা কিভাবে করা যেতে পারে, এটা কিন্তু সংক্ষেপে এটা 2 বা 3 নম্বরে আসতে পারে, 2 মার্কেও আসতে পারে। এরপরে কম্পোস্টিংয়ের সুবিধা, এটাও ভালো, কম্পোস্টিংয়ের মাধ্যমে সার তৈরি হয়ে থাকে, এটা কম্পোস্টিং 2 নম্বরের ক্ষেত্রে সংজ্ঞাও আসতে পারে। পূর্বঘাট এবং পশ্চিমঘাটের মধ্যে পর্বতের মধ্যে পার্থক্য, এটা 2-3টা স্টার মার্ক দিয়ে রাখতে পারো 26-এর জন্য। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অবশ্যই করবে। মালনাদ এবং ময়দান, এটা অবশ্যই করবে, অথবা মালনাদ ময়দানের মধ্যে পার্থক্য আসতে পারে, এটা অবশ্যই করবে 36 নম্বরের প্রশ্নটা। গাঙ্গেয় সমভূমির গুরুত্ব অথবা গাঙ্গেয় সমভূমি কীভাবে ভারতের মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো গাঙ্গেয় সমভূমির গুরুত্বটা অবশ্যই করবে। এরপরে যে প্রশ্নটা একটু আগে বললাম, যে ভারতের পশ্চিম বাহিনীর নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? বললাম যে বদ্বীপ, সব নদীর মোহনায় বদ্বীপ না গড়ে ওঠার কারণ কি? অর্থাৎ সব নদীর মোহনায় যদি বদ্বীপ গড়ে ওঠে তার জন্য অনুকূল পরিবেশ তো আছেই, কিন্তু না গড়ে ওঠার কারণ কি? অর্থাৎ বিপরীতভাবে উত্তরগুলো বলতে হবে। আচ্ছা, এই প্রশ্নটা এইভাবেও দিতে পারে যে নর্মদা এবং তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? এই প্রশ্নটা এইভাবেও দিতে পারে। আচ্ছা, এরপরে যে নেক্সট, দক্ষিণ ভারতের জলাশয়ের মাধ্যমে অধিক জলসেচ করা হয় কেন? কারণ ওখানে তো কূপ নলকূপ বসানো যাবে না। আর শিলা কেন? শিলাটা খুব কঠিন শিলা বেশিরভাগটাই। আর খালও কাটা কিন্তু ব্যয় সাপেক্ষ, আর নদীগুলো কিন্তু নিত্যবহ নয়, ফলে দক্ষিণ ভারতে কিন্তু অধিক জলাশয়ের মাধ্যমে কিন্তু জলসেচ করা হয়ে থাকে। অতিরিক্ত ভৌমজলের ব্যবহারের কুফল, এটা কিন্তু বেশ একটা ভালো প্রশ্ন, যদিও ক্লাস 9 থেকে এই প্রশ্নগুলো তোমরা করে আসছো। আচ্ছা, এরপরে করমণ্ডল উপকূলে 2বার বৃষ্টিপাত হওয়ার কারণ জানো, একবার মৌসুমের আগমন এবং প্রত্যাগমন, 2 বছর 2বার হয়, কিন্তু একটু ব্যাখ্যা করে লিখতে হবে। 2 নম্বরে আসতে পারে প্রশ্নটা। এরপরে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 3 বা 5 উভয় ক্ষেত্রেই কিন্তু এই প্রশ্নটা আসতে পারে।
এরপরে ভাঙর এবং খাদার মধ্যে পার্থক্য বা ভাঙর খাদার আলাদাভাবে 2 মার্কের প্রশ্ন আসতে পারে। ধাপ চাষের গুরুত্ব, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা অবশ্যই করবে। এরপরে ভারতে অরণ্য সংরক্ষণের 3টি উপায়, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ, করে রাখবে অবশ্যই। ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য, ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য এগুলো করবে, ভালো একটি প্রশ্ন। ম্যানগ্রোভ উদ্ভিদ যেগুলো সমুদ্রের উপকূলে লবণাক্ত মাটিতে জন্মায়, যেগুলো লবণাম্য উদ্ভিদও বলা হয়। ভারতের ক্রান্তীয় চিরহরিত ও ক্রান্তীয় উদ্ভিদের ক্রান্তীয় পাতাঝরা উদ্ভিদের পার্থক্য হবে ক্রান্তীয় চিরহরিত এবং ক্রান্তীয় পাতাঝরা, এখানে যোগ করতে হবে ক্রান্তীয় পাতাঝরা উদ্ভিদের পার্থক্য বা পর্ণমোচী উদ্ভিদের পার্থক্য। এরপরে খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য। সবুজ বিপ্লব বলতে কি বোঝো, যে খারিফ শস্য রবি শস্য এগুলো সাধারণ প্রশ্ন, এবং সবুজ বিপ্লব এটা কিন্তু একটা ভালো প্রশ্ন। এবার আসতে পারে সবুজ বিপ্লবের প্রভাবগুলোও আসতে পারে, এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা কম যদিও। গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা 50 নম্বরে রয়েছে, পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, যেখানে সবুজ বিপ্লবের প্রভাব কিন্তু রয়েছে। পাঞ্জাব হরিয়ানায় কৃষি উন্নতির ক্ষেত্রে সবুজ বিপ্লবের একটা প্রভাব রয়েছে, আবার কুপ্রভাবও রয়েছে, যেমন সুপ্রভাব রয়েছে, কুপ্রভাবও রয়েছে সবুজ বিপ্লবের। দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন, 2 নম্বরে আসতে পারে এই প্রশ্নটি সাধারণত, বা 3 নম্বরেও আসতে পারে। ভারতে কার্পাস বয়ন শিল্পের সমস্যা, আচ্ছা শিল্পের যে কোনো শিল্পের একটা সমস্যা আসতেই পারে, বিশেষ করে কার্পাস বয়ন শিল্প, এটা কিন্তু অবশ্যই করবে, কার্পাস বয়ন শিল্পের সমস্যা। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ, এটা 3 নম্বরে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি, আধুনিক যুগে এই তথ্য প্রযুক্তির গুরুত্ব কিন্তু বাড়ছে, সুতরাং এই প্রশ্নটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, এরপরে আর কয়েকটি প্রশ্ন রয়েছে। আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝায়, এটা 2 নম্বরের প্রশ্ন সাধারণত। পরিবহন ও যোগাযোগের মধ্যে পার্থক্য, এটা 3 নম্বরের হবে। ভারতের রেলপথ ও সড়কপথের মধ্যে 3টি করে সুবিধা, এই প্রশ্নগুলো আলাদাভাবে আসতে পারে, যে রেলপথের সুবিধা, সড়কপথের সুবিধা, আলাদাভাবে প্রশ্ন আসতে পারে। উপগ্রহ চিত্রের গুরুত্ব, এটা কিন্তু অবশ্যই করবে। ভূ বৈশিষ্ট্যক মানচিত্রের বৈশিষ্ট্য, এই প্রশ্নগুলো করবে, এই প্রশ্নগুলো থেকে একটা আসবে। 57, 58, 59, এই 3টার মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, অবশ্যই করে রাখবে এই 3টা প্রশ্ন, একটা আশা করি একটা চলে আসবে। ভূ সমলয় এবং সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য, বা আসতে পারে জিওস্টেশনারি ও সান সিঙ্ক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য। শেষ প্রশ্ন রয়েছে দূর সংবেদনের সুবিধা ও অসুবিধা, এখানে দূর সংবিধান হয়ে গেছে, হবে এখানে দূর সংবেদনের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অবশ্যই করবে। এছাড়াও যারা 100তে 100 পেতে চাও, পুরো বইটাকে কিন্তু ভালো করে পড়বে, এই প্রশ্নগুলো তো পড়বেই, কিন্তু এই প্রশ্নগুলো থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। বড় প্রশ্নগুলো 2, 3 এবং 5 নম্বরের যে প্রশ্নগুলো যে আমি কমন দিয়েছিলাম, আশা করি কিন্তু সমস্তটাই পেয়ে যাবে। কিন্তু 100তে 100 পেতে গেলে তো 1 মার্কের প্রশ্নগুলোর গুরুত্ব অপরিসীম, সেগুলোও তোমাদেরকে ভালো করে করতে হবে। এর জন্য পুরো বইটাকে কিন্তু ভালো করে একবার এই সময় মোটামুটি 6-7 দিনে পুরো বইটাকে ভালো করে একবার রিভাইজ করে নিতে হবে। তো এই টেস্ট পরীক্ষা তোমাদের চলছে, এরপরের ভিডিওতে আমি আলোচনা করব যে বিভিন্ন স্কুলের টেস্ট হচ্ছে, টেস্টের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব, এবং টেস্ট পেপার প্র্যাকটিস, প্রত্যেকটা টেস্ট পেপার সেট আমি কিন্তু ধরে ধরে করাবো। তো আজকের এই পর্যন্ত, এরপরে খুব শীঘ্রই আমি টেস্টের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে শুরু করব 2-4 দিনের মধ্যেই।